শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। পাঠানো হয়েছে চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের আইনজীবীর কাছে। এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়, জেলা ম্যাজিস্ট্রেট বরাবরও পাঠানো হয়েছে রায়ের কপি। আর পলাতক আসামিদের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করবে সরকার। মাইনুল মারুফের প্রতিবেদন। 17 নভেম্বর জুলাই গণহত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধ মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আর রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে দেওয়া হয় 5 বছরের সাজা। সেই রায়ের পূর্ণাঙ্গ কপি দণ্ডিত আসামি সাবেক আইজিপি মামুনের আইনজীবীকে দেওয়া হয়েছে। আপিল বিভাগে এই আসামিকে 30 কার্যদিবসের মধ্যে রায়ের বিরুদ্ধে আপিল করতে হবে। এই মামলায় একমাত্র গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি চৌধুরী মামুন। ইতিমধ্যে রায়ের কপি পাঠানো হয়েছে জেলা ম্যাজিস্ট্রেট, পররাষ্ট্র মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট দপ্তরে। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল এই দুই আসামিকে পলাতক দেখিয়ে দণ্ড দেওয়া হয়েছে। এই দুই আসামি দেশে এসে আত্মসমর্পণ করলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করতে পারবেন। 30 কার্যদিবসের পর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ শুনানি করে দেখবেন ট্রাইব্যুনালে ঘোষিত রায় সঠিক আছে কিনা। সেখানে যে রায় ঘোষিত হবে তা কার্যকরে উদ্যোগ নিতে পারবে রাষ্ট্র। মাইনুল মারুফ, 71, ঢাকা। মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ফেরত চেয়ে দেয়া চিঠির উত্তর দেবে ভারত। বুধবার এমন প্রত্যাশার কথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। এক প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন, নির্বাচনে দেশটি পর্যবেক্ষক পাঠাতে চাইলে সেক্ষেত্রে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। আর এয়ারবাস কেনা নিয়ে ইউরোপের সাথে সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলেও মনে করছেন উপদেষ্টা। নাদিয়া শারমিনের রিপোর্ট। মন্ত্রণালয় থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের মুখোমুখি হন পররাষ্ট্র উপদেষ্টা। এ সময় তিনি বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতকে পাঠানো চিঠির উত্তর এখনো পাওয়া যায়নি। না, পাবো না উত্তর এটা আমি জানি না, কিন্তু আমি 1 সপ্তাহের মধ্যে উত্তর এসে যাবে এটা আমি প্রত্যাশা করি। এত তাড়াতাড়ি উত্তর আমি তো আগের চিঠিতে উত্তর পাইনি এখনো, কাজে এটা একেবারে কালকে আমাকে ওই 1 সপ্তাহের মধ্যে উত্তর দিয়ে দেবে এটা আমি প্রত্যাশা করি না। তবে আমরা আশা করি যে এটার উত্তর আমরা পাবো। আমরা বলেছি যে যেহেতু তাকে বিচারে দোষী সাব্যস্ত করা হয়েছে, কাজেই তাকে যেন ফেরত দেওয়া। আসন্ন নির্বাচনে ভারত পর্যবেক্ষক পাঠাতে চাইলে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে বলেও মন্তব্য করেন তৌহিদ হোসেন। পুরোপুরি নির্বাচন কমিশনের বিষয়, এটাতে আমাদের কোনো ভূমিকা নেই। এমনকি আমরা যারা আসবে তাদেরকে কোনো সহায়তা করতেও যাবে না যদি না নির্বাচন কমিশন আমাদেরকে বলে। এয়ারবাস কেনা নিয়ে জার্মানির রাষ্ট্রদূতের সম্পর্ক নষ্ট সংক্রান্ত মন্তব্য নিয়ে উপদেষ্টা দৃষ্টি আকর্ষণ করা হয়। এই কমার্শিয়াল একটা ডিলের উপরে আমাদের সার্বিক সম্পর্ক নির্ভরশীল হবে। অবশ্যই রাষ্ট্রদূত চেষ্টা করবেন যেন তার দেশের যে ব্র্যান্ড আছে সেটা বিক্রি হয়, এটা স্বাভাবিক, এটা তার দায়িত্ব। পাশাপাশি রাষ্ট্রদূতের অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের প্রত্যাশা নিয়ে দেয়া বক্তব্যের প্রেক্ষিতেও উপদেষ্টাকে প্রশ্ন করা হয়। বাংলাদেশের নির্বাচন খুবই সুষ্ঠুভাবে অংশগ্রহণমূলকভাবে শেষ হবে, এটা আমরা বিশ্বাস করি। এবং সেখানে তারা এবং আরও অনেকেই ইউ থেকেও আপনারা জানেন যে আসবে, অবজারভাররা আসবে, দেখবে, এবং আমরা আশা করব যে আমরা এতটুকু ব্যবস্থা করতে পারবো নির্বাচনে যেন তারা সন্তুষ্ট হয়ে যান। নাদিয়া শারমিন, 71, ঢাকা। অগ্রণী ব্যাংকের লকারে শুধু ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়, স্বর্ণ ছিল তার মেয়ে পুতুল এবং বোন রেহানারও। বুধবার এমনটা জানিয়েছে দুর্নীতি দমন কমিশন। সেই সাথে এসব স্বর্ণ বৈধ নাকি অবৈধ তা যাচাই বাছাইও শুরু করেছে সংস্থাটি। আর কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে আইন মেনেই ওই লকার ভাঙা হয়েছে। জেমসন মাহবুব জানাচ্ছেন বিস্তারিত। গণ অভ্যুত্থানের পর ভারতে পালিয়ে গেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকেই তার বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ নিয়ে তদন্ত করছে দুদক। মঙ্গলবার রাতে অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় শেখ হাসিনার নামে থাকা 2টি লকারে অভিযান চালানো হয়। দুদক, অগ্রণী ব্যাংক ও কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের একটি যৌথ দল এতে অংশ নেয়। দুদকের কাছে তথ্য ছিল সেখানে স্বর্ণালংকার রক্ষিত আছে। লকার থেকে 832 ভরি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। একই সাথে বিভিন্ন সময়ে পাওয়া রাষ্ট্রীয় পুরস্কারও এখানে রক্ষিত ছিল, যা জমা রাখার কথা তোষাখানায়। অগ্রণী ব্যাংক প্রিন্সিপাল শাখায় গ্রাহকের নাম শেখ হাসিনা এবং সাইমা ওয়াজেদ পুতুলের নামে লকার নাম্বার 751, যাতে আনুমানিক 422.26 ভরি
স্বর্ণালঙ্কার পাওয়া যায়। অগ্রণী ব্যাংক প্রিন্সিপাল শাখায় শেখ হাসিনা ও শেখ রেহানা সিদ্দিকীর নামে থাকা লকার নাম্বার 753 খোলার পর 410.25 ভরি স্বর্ণ পাওয়া যায়। খোলার পরে ওনারা রাত্রে 9:20 পর্যন্ত প্রত্যেকটা জিনিস ওই নির্বাহী ম্যাজিস্ট্রেট উনি নিজে আসলে বেসিক্যালি এই জিনিসগুলো করছেন, বাকিটা দাঁড়ায় থাকে। এটাই সিস্টেম। উনি একটা সিজার লিস্ট করেছেন, জব্দ তালিকা করে আমাদের কাছে সেটা করে ওনারা নিজেরা সিলগালা করে রেখে গেছেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, লকারের নথিতে শেখ হাসিনা ছাড়াও শেখ রেহানা ও সাইমা ওয়াজেদ পুতুলের স্বর্ণালঙ্কার রয়েছে। আমরা তার দাখিলকৃত সম্পদ বিবরণী যাচাই করছি। তো সম্পদ বিবরণীতে তিনি তার স্থাবর অস্থাবর সম্পদের বিস্তারিত বিবরণ দিয়েছেন। সেই সম্পদ বিবরণীতে এই স্বর্ণালঙ্কার আছে কি নাই সেটা আমরা দেখব। যদি সেই বিবরণীর বাইরে তার নামে সম্পদ পাওয়া যায়, আপনারা বুঝতে পারছেন যে সেটা তার জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ হিসাবে সেটা বিবেচিত হবে। এদিকে কেন্দ্রীয় ব্যাংক জানায়, আইন মেনেই শেখ হাসিনার লকারগুলো খোলা হয়েছে। জেমসন মাহবুব, ৭১, ঢাকা। যারা নির্বাচন প্রতিহত করার হুমকি দিচ্ছে তাদের বিরুদ্ধে সব ধরনের ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। বুধবার বিজিবি সদর দপ্তরে বাহিনীটির নির্বাচনী মহড়ায় একথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। আর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আইন শৃঙ্খলা বাহিনী সহ সবার সহযোগিতায় সুষ্ঠু হবে বলেও প্রত্যাশা সিইসির। ফারজানা আক্তারের প্রতিবেদন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বুধবার নির্বাচনী মহড়ার আয়োজন করে বর্ডার গার্ড বাংলাদেশ। বাহিনীটির সদস্যদের ভোটকেন্দ্রে অনিয়ম ঠেকানো সহ যে কোনো নাশকতা মোকাবিলা করার প্রশিক্ষণ দেয়া হয়। মহড়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার। বাহিনীগুলোর এ ধরনের প্রশিক্ষণ আগামী নির্বাচনে বড় ভূমিকা রাখবে বলে জানান সিইসি। এই প্রশিক্ষণ আমাদের নির্বাচনে বিশালভাবে একটা আমি বলবো যে প্রভাব ফেলবে এবং আইনশৃঙ্খলা রক্ষায় এটার একটা বিশাল প্রভাব থাকবে। আমি আশা করি এই সব আইনশৃঙ্খলা বাহিনী মিলে, আমাদের সাংবাদিক ভাইয়েরা মিলে, এই যে আমাদের প্রায় 13 কোটি ভোটার মিলে আমরা যে জাতিকে যে ওয়াদা দিয়েছি, আমরা এই যে একটা সুন্দর সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য আমরা সেটা ইনশাল্লাহ সবাই মিলে ইনশাল্লাহ অর্জন করব এবং ডেলিভার করব। নির্বাচন প্রতিহত করার হুমকি যারা দিচ্ছে তাদের ঠেকাতে ইসি সব ধরনের ব্যবস্থা নেবে বলেও হুঁশিয়ারি দেন সিইসি। যারা প্রতিহত করার ঘোষণা দিচ্ছে, যারা সব ধরনের ব্যবস্থা আমরা নিব। সবাই মিলে এই ধরনের সিচুয়েশন, অনাকাঙ্ক্ষিত সিচুয়েশন আমরা প্রতিহত করব এবং ইনশাআল্লাহ অনাকাঙ্ক্ষিত সিচুয়েশন হবে না। মানুষ তো সবাই বুঝতেছে যে এটা সুন্দর, সবাই এটা সুন্দর নির্বাচন চায়। রাজনৈতিক দলগুলো ওয়াদা দিয়েছে তো জাতির কাছে সব যে তারাও তো সুন্দর নির্বাচন চায়। সুতরাং সবাই সহযোগিতা নিয়ে আমরা ইনশাল্লাহ একটা সুন্দর নির্বাচন আমরা সফল কাম হবো, এই বিশ্বাস আমাদের আছে। নির্বাচনের সময় হলে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত হবে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। ফারজানা আক্তার, ৭১, ঢাকা। নির্বাচন সামনে রেখে ৬৪ জেলায় লটারির মাধ্যমে পুলিশ সুপারদের পদায়ন চূড়ান্ত করা হয়েছে। বুধবার স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, এই প্রক্রিয়ায় মেধাবীরা বাদ পড়েনি। আর নিম্ন আদালতের বিচারকদের ৩ পদে ৮২৬ জনকে পদোন্নতি এবং পদায়ন করেছে সরকার। শারমিনীরা রিপোর্ট। নির্বাচনকে সামনে করে জেলায় জেলায় এসপিদের দায়িত্ব দিতে লটারি সম্পন্ন করেছে সরকার। বুধবার পদায়নের প্রজ্ঞাপনা হয়েছে। নিরাপত্তা বিবেচনায় ৩ ক্যাটাগরিতে তাদের দায়িত্ব দেওয়া হচ্ছে। ১৮ জন নতুন আর বাকি ৪৬ জনের হল রদবদল। সচিবালয় কৃষি মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে এ নিয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী কথা বলেন। তিনি জানান, লটারি প্রক্রিয়ায় মেধাবী কেউ বাদ যায়নি। যেইভাবে লটারি করার ওইভাবেই লটারি করেছি। এটার ক্ষেত্রে আমরা 3টা ক্রাইটেরিয়া নির্ধারণ করছি: এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি। এটা করা হয়েছে জেলার আয়তনের বেসিস না, আমরা ওই আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর নির্ভর করে 18 জন আমরা উঠে আনছি। 18 জনের জায়গায় আমরা নতুন জন দিছি, আর যারা পুরানো ছিল ওখানে। তারপরে ওই লটারি করে যারটা যেই জেলায় যার কপাল আসছে ওই জেলা ছেয়ে পড়ছে। প্রশ্ন ছিল, পণ্যের দাম কিংবা সড়কে চাঁদাবাজি কতটা নিয়ন্ত্রণে আনতে পেরেছে অন্তর্বর্তী সরকার। সড়কে চাঁদাবাজি বন্ধ করতে পারবে না, অনেকটা কমে আনতে পারছি। পুরাটা তো এই টেনোরের বাটা আমরা চেষ্টা করে যাচ্ছি।
এক্ষেত্রে আপনাকে সাহায্য সহযোগিতা দরকার। এদিকে নির্বাচনের আগেই বিচারকদের ৩ পদে ৮২৬ জনকে পদোন্নতি ও পদায়ন করল সরকার। এর মধ্যে ২৫০ জন জেলা জজ, অতিরিক্ত জেলা জজ ২৯৪ জন ও যুগ্ম জজ হলেন ২৮২ জন। শারমিন মীরা, ৭১, ঢাকা। ভয়াবহ আগুনে রাজধানীর করাইল বস্তির প্রায় ১৫০০টি ঘর পুড়ে গেছে। নিঃস্ব হয়েছে হাজার হাজার বস্তিবাসী। রাতে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি বোঝা না গেলেও ভোরের আলো ফোটার সাথে সাথেই স্পষ্ট হয় আগুনের ভয়াবহ ক্ষতচিহ্ন। জরুরি ভিত্তিতে সরকার এবং বিত্তবানরা ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালে খানিকটা ক্ষতি কাটিয়ে ওঠার কথা জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। বিস্তারিত মোহাইমিনুল খান অপু রিপোর্টে। কিছু নেই, নিঃস্ব হয়ে গেছি রে ভাই, আমার তো সব শেষ। ঝর্ণা জামান ৬ সদস্যের পরিবার নিয়ে থাকতেন করাইল বস্তিতে। সেখানে তার কষ্টে অর্জিত টাকা ও ধার দেনা করে কিনেছেন ১২টি রুম। রুমের ভাড়া দিয়ে চলত তার সংসার ও পরিশোধ করতেন দেনা। কিন্তু মঙ্গলবারের আগুনে সব হারিয়ে পথে বসেছেন ঝর্ণা জামান। আমি কেমনে চলবো আল্লাহ, এটা আমার ইনকামের রাস্তা ছিল, এটা দিয়ে আমি চলতাম, আমার সংসার চলতো, আমার ছেলে মেয়ের লেখাপড়া, আমার সব কিছু এটা দিয়ে চলতো। ৫০ বছর বয়সী জাবেদা বেগম ব্রাহ্মণবাড়িয়া থেকে এসে ঘর বাঁধেন করাইল বস্তিতে। বাসাবাড়িতে কাজ করে ৭ সদস্যের পরিবার চালাতেন। আগুনে সব পুড়ে অসহায় জাবেদা বেগম। ভাড়া একটা শাড়ি পিন্ধালিস, কিছু নেই, পরনে কাপড়টি বাদে কিছু লইতেছি না, মানে কি করবো কর। আল্লাহ যদি কিছু রহমত করে আর আপনারা যদি দূর সরকারকে দিয়ে সাহায্য সুযোগ করে নেন। একই অবস্থা হাজেরা বেগমের। স্বামীকে নিয়ে ভিক্ষা করে জীবন চলত তার। আগুনে তার জমানো ৪০,০০০ টাকা পুড়ে ছাই। পরনের এক কাপড়ই তার এখন সম্বল। এই একটা মোবাইল আর ৪০,০০০ টাকা নিয়ে বাড়ামু, আটটা ফসকা পড়ে গেল গা, টুনাতন পড়ে গেল গা, আন্ডা গুন্ডা বিচাইলাম, ঘরে মাজালো বললো বাবা পাইলাম না, খালি এই বিন্দু বছর নিয়ে বাড়াইছি, এই গুন্দি দিয়ে আর এই বছরটা নিয়ে খালি বাবা বাড়াইছে, কিছু নিয়ে বাড়া হয়েছে। ভিক্ষা করতাম বাবা, চা খাইতাম, আমার স্বামীও চা খাইতাম, আমার চা খাইতাম। হাজেরা বেগমের মতো অসংখ্য করাইল বস্তির বাসিন্দাদের দাবি কোনো ধরনের আশ্বাস নয়, সরকার এবার সব ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াক। গোসল করে কিছু পড়ার মতো নাই, আর কিছু মুখে দেওয়ার মতো নাই, আমার সব শেষ, কিচ্ছু নেই রে, ঘরে ঘরে যদি আইসা চেক করে দেয় তাহলে এটা সবাই পেয়ে যাবো। এদিকে বিপাকে পড়েছে শিশু কিশোররাও। আগুনে কেড়ে নিয়েছে তাদের বই, ব্যাগ ও স্কুল ড্রেস। আগুনে পুড়েছে বস্তির শিশু কিশোরদের ৬,০০০ বইয়ের সমৃদ্ধ শহীদ রুমি স্মৃতি পাঠাগারও। আমার কিছুই বাঁচাতে পারে না, আমি এক সেট জামা কাপড়ে বাঁচাতে পারছি, আর কিছু না। বই খাতা তো পুড়েই গেছে, পুরে ছাই হয়ে গেছে। আমার কালকে পরীক্ষা ছিল, বই খাতা স্কুল ব্যাগ সব পুড়ে গেছে, জামা কাপড় সব পুড়ে গেছে, ব্যাগ ট্যাগ সব পুড়ে গেছে। বেঁচে থাকার তাগিদে দ্রুত সরকারি বেসরকারি সংস্থা ও বিত্তবানদের এগিয়ে আসার আকুতি করাইল বস্তিবাসীর। মোহাইমিনুল খান অপু, ৭১, ঢাকা। করাইল সহ যে কোনো বস্তি নিয়তেই যেন বারবার অগ্নিকাণ্ড। রাজধানীর করাইল বস্তিতে গেল এক দশকে 10 বারেরও বেশি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিশ্লেষকরা যেটা বলছেন যে বস্তিতে নিয়মকানুন মানার কোনোই বালাই নেই, তাই অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে বারবার। জুলিয়া তানহার রিপোর্টে বিস্তারিত। করাইল বস্তির গোড়াপত্তন স্বাধীনতার আগ থেকে সরকারি জমিতেই গড়ে উঠেছে এই বস্তি। বস্তিটির আয়তন প্রায় ১০০ একরের মতো। সরকারি হিসেবে ৫০,০০০-এর মতো স্থায়ী বাসিন্দা আছে এতে। তবে বিভিন্ন জরিপে জনসংখ্যার হিসেব বলা হয়েছে প্রায় ২.৫ লাখ। যেনতেনভাবে বাসগৃহ তৈরি, রান্নার চুলা, গ্যাস ও বিদ্যুতের ঝুঁকিপূর্ণ লাইন সহ নানা কারণেই অগ্নি দুর্ঘটনা ঘটে থাকে। গেল ১০ বছরে ১০ বারের বেশি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে করাইল বস্তিতে। সম্পদহানি ও প্রাণহানির ঘটনাও ঘটেছে। বিশ্লেষকরা বলছেন অগ্নি দুর্ঘটনা এড়ানোর কোনো নিয়ম না মানাই বস্তিগুলো যেন অগ্নিকাণ্ডের হটস্পট। ওইখানে তো দাহ্য বস্তুর অভাব নাই, সেখানে ছনের ঘর বা টিনের ঘর, ওখানে কাঠের ঘর, এই সব কিছু মিলিয়ে ওখানে দাহ্য বস্তু এত বেশি থাকে। অগ্নিকাণ্ডের ঘটনার জন্য মূলত যে দুইটা উপাদান আমাদের সাথে সব সময় থাকে, সেটা একটা হলো গ্যাস আর একটা হলো ইলেকট্রিসিটি। বস্তিগুলোর মানুষকে অগ্নি দুর্ঘটনা রোধে সচেতন করতে কাজ করে সরকারি বেসরকারি সংস্থা। তবে বিভিন্ন পরিসংখ্যানে দেখা গেছে আগের থেকে গেল কয় বছরে খানিকটা কমেছে বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা। এরকম একটি জায়গায় নগরের যে সুবিধা তার কোনো কিছুই কিন্তু নেই।
কিন্তু ঘন সন্নিবিষ্ট হওয়ার কারণে আগুন সেটি বৈদ্যুতিক সার্কিট হোক, চুলার থেকে হোক অথবা গ্যাস লিকেজ থেকে হোক, সেটির সম্ভাবনা বেড়ে যায়। বস্তিগুলো কিন্তু পুষেও রাখা হয়, অর্থাৎ কেন্দ্রীভূত ব্যবস্থাকে বিকেন্দ্রীকরণের ভাবনাটা রাজনৈতিক নেতৃত্ব, রাজনৈতিক বুদ্ধিজীবী এরা গ্রহণ করেন না। বিশ্লেষকরা আরও বলছেন, বস্তিগুলোতে অগ্নি দুর্ঘটনা কমাতে সরকারের উচিত আরও বেশি পদক্ষেপ গ্রহণ করা। জুলিয়া তানহা, ৭১, ঢাকা। এদিকে করাইল বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ এবং বাউলদের উপরের হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার বিকেলে ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ে নতুন ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। মির্জা ফখরুল বলেন, আগুনে ঢাকার করাইল বস্তির কয়েক হাজার মানুষ নিঃস্ব হয়ে গেছে। দরিদ্র মানুষগুলোর জন্য এটি চরম আঘাত, তাই সরকারের কাছে ক্ষতিপূরণ দাবি করছে বিএনপি। তিনি আরও জানান, সরকার যেন তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা গ্রহণ করেন এবং সুষ্ঠু তদন্ত করে অগ্নিকাণ্ডের কারণ খুঁজে বের করেন। একই সাথে বাউল সমর্থকদের উপরে হামলার ঘটনার তীব্র নিন্দা জানান তিনি। তাদের উপরে হামলা একটি উগ্রবাদী এবং ধর্মান্ধদের হামলা বলে উল্লেখ করেন মির্জা ফখরুল। আমি সরকারের কাছে দাবি করব, সরকার যেন এদের ক্ষতিপূরণের ব্যবস্থা করেন এবং সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে অগ্নিকাণ্ডের জন্য প্রকৃত ঘটনাকে বের করে যদি প্রকৃতপক্ষে কোনো ব্যক্তি দায়ী হয়ে থাকে তাহলে তাকে আইনের আওতায় নিয়ে আসেন। আমাদের এই বাউল যারা, তারা বাংলাদেশের অর্থনীতিতে মাঠে ঘাটে প্রান্তরে বাউল গান গেয়ে বেড়ায়। তাদের উপরে হামলাটা এটা একটা উগ্র ধর্মান্ধদের হামলা বলে আমি মনে করি এবং এটা সঠিক নয়। এই ধরনের হিংসা, প্রতিহিংসার আপনার পথ বেছে নেওয়া কারোর জন্য শোভনীয় নয়। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুনে বিমান এবং বেবিচককে দায়ী করেছে তদন্ত কমিটি। তবে এর সাথে একমত নয় বিমান আর গ্রাউন্ড হ্যান্ডলিং বিমান থেকে সরিয়ে নেওয়ার সুপারিশ নিয়ে সরকারি যে সিদ্ধান্ত তা মেনে নেবে সংস্থাটি। এদিকে তদন্ত প্রতিবেদন নিয়ে নিশ্চুপ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। মোহন ইসলামের প্রতিবেদন। 18 অক্টোবর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ আগুনের ঘটনা ঘটে। কারণ অনুসন্ধানে বেশ কয়েকটি তদন্ত কমিটি গঠন করে সরকার। এর মধ্যে উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে প্রধান উপদেষ্টার কাছে। এতে বলা হয়, কোনো নাশকতা নয়, বরং বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সূত্রপাত আগুনের। স্যাবোটাজ ছিল না, এটা আর্কের পরবর্তী বৈদ্যুতিক আর্কিং এবং বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এই আগুনটা লাগে। আগুনের দায় দেওয়া হয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক, গ্রাউন্ড হ্যান্ডলিং এর দায়িত্বে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও ইজারাদারদের। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগুনের ঘটনায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচককে দায় দেওয়া হলেও এ নিয়ে মুখ খুলছে না সংস্থাটি। এমনকি দায় নিয়ে সামনের দিনে অগ্নি নিরাপত্তায় কী করবে তা নিয়েও কোনো ধরনের কথা বলছে না বেবিচক। তবে নিজেদের তদন্তে কোনো দায় দেখে না বিমান। এটা খুব হাই পাওয়ারের কমিটি, যেটা সরকার থেকে করা হয়েছে। উনারাও রিপোর্ট দিচ্ছে, বিমানেরও একটা কমিটি ছিল, সেইও রিপোর্ট দিচ্ছে। আমাদের যে কমিটি, সেই রিপোর্টে আমাদের দায় নাই। এখন আশা করি সবগুলো রিপোর্টই আমাদের গভর্নমেন্ট কনসিডারেশনে নেবে। এদিকে বেশ কয়েকটি সুপারিশ করেছে তদন্ত কমিটি। এর মধ্যে অন্যতম শাহজালালের গ্রাউন্ড হ্যান্ডলিং থেকে বিমানকে সরিয়ে দেয়া। বিষয়টি সরকারের উপরেই ছেড়ে দিয়েছে তারা। আমার কিছু বলার নাই। আমি আশা করি সরকার খুব সুবিবেচনাপ্রসূত সিদ্ধান্ত নেবে। একজন বিশ্লেষক মনে করেন, দায়িত্ব যাকেই দেওয়া হোক, সাথে বিমানকে রাখা উচিত। যদি একটা নতুন কোম্পানি খোলা যায়, যেখানে বিমান একটা স্টেক হোল্ডার থাকবে বা কান্ট্রি থাকবে, বাংলাদেশি প্রাইভেট কোনো কোম্পানি যদি থাকতে চায় থাকবে, আর একটা সার্টেন অ্যামাউন্ট, মেবি লেস দেন 30%, একটা বিদেশি যারা এফিশিয়েন্ট, দুনিয়া জুড়ে যাদের নাম আছে, খ্যাত আছে, এরকম একটা কোনো একটা গ্রাউন্ড হ্যান্ডলিং কোম্পানি তারা আসবে, তো এইভাবে একটা কনসিডার করা যেতে পারে। তবে গ্রাউন্ড হ্যান্ডলিং থেকে সরিয়ে দেওয়ার সুপারিশকে ভালোভাবে দেখছে না বিমানের কর্মকর্তারা। মোহন ইসলাম, ৭১, ঢাকা। চলছে সংবাদ সংযোগ, ফিরছে আরও একটি বিরতির পর। ৭১-এর সাথে থাকুন। আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন ঘিরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাড়ছে আলোচনা পর্যালোচনা। আলোচনায় নতুন মাত্রা নিয়ে এসেছে রাজনীতিতে নারীদের অংশগ্রহণ এবং প্রতিনিধিত্ব।
অংশগ্রহণমূলক, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজনের দাবি সবার। তবে শুধু ভোটাধিকার প্রয়োগ নয়, বরং জাতীয় নেতৃত্বে নারীদের প্রতিনিধিত্ব বাড়াতে নিরাপত্তা এবং সমান সুযোগ নিশ্চিত করাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা। সামাজিক প্রতিবন্ধকতা কমিয়ে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন করতে পারলেই জাতীয়ভাবে নারীদের প্রতিনিধিত্ব বাড়বে বলে মনে করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। আর জাতীয় নির্বাচনকে নিয়ে নারীদের এসব বিশ্লেষণের কথাই জানাচ্ছেন সহকর্মী মাহফুজ শুভ্র। বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন থেকে জাতীয় নির্বাচন সব ক্ষেত্রেই বড় অংশীজন নারীরা। তবে ভোটার হিসেবে নারীরা বড় ফ্যাক্টর হলেও পিছিয়ে আছে নেতৃত্বে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস পর্যালোচনা করলে মিলবে জাতীয় রাজনীতিতে নারীদের অংশগ্রহণের অপ্রতুলতা। নির্বাচনের আগে ও পরে সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা। সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে চান তারা। এছাড়াও নারী শিক্ষার্থীদের মতে সামাজিক ও পারিবারিক প্রতিবন্ধকতার কারণে জাতীয় রাজনীতিতে নারীর অংশগ্রহণ কম। নেতৃত্বে আসতে চাইলে প্রথমেই চারিত্রিক আক্রমণের মুখে পড়তে হয়, যা নারীদের দমিয়ে রাখে। জাতীয় পর্যায়ে নারীর প্রতিনিধিত্ব বাড়াতে বৈষম্যমূলক আচরণ কমানো জরুরি বলে তারা মনে করেন। জাতীয় নির্বাচনে আমি অবশ্যই চাই যে মেয়েরা যেন বেশি অংশগ্রহণ করে। দেখা যায় যে আমি কোনো কথা বলতে চাই, আমার ভয়েসটা যেন আমি তাদের মাধ্যমে রেজ করতে পারি। জাতীয় নির্বাচনের আগে, জাতীয় নির্বাচনের সময় এবং পরবর্তীকালীন যে পরিবেশটা থাকবে, এটা যেন আমাদের শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত আপামর জনতা সবার জন্য একটা নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে পারে। জুলাই আন্দোলনের পরবর্তীতে হতে যাওয়া জাতীয় নির্বাচন সকলের সমান অংশগ্রহণে স্বচ্ছ, গণতান্ত্রিক ও নিরপেক্ষ হওয়া উচিত বলে মনে করেন চাকসুর নারী প্রতিনিধিরা। নির্বাচনে নারীদের অংশগ্রহণ বাড়াতে রাজনীতিতে নারীদের কোণঠাসা করে রাখার সংস্কৃতির পরিবর্তন দরকার বলে মনে করছেন ছাত্র সংসদের নির্বাচিত নারী প্রতিনিধিরা। যে সহিংসতাগুলো হয় সেগুলো আসলে পুরুষদের চেয়ে নারীরা অনেক বেশি ভীতির শিকার হয় এবং তাদের উপর সামাজিক যে প্রভাবটা সেটা সবচেয়ে বেশি এসে পড়ে। পুরুষ প্রার্থীদেরকে প্রার্থী হিসেবে বিবেচনা করা হয়, কিন্তু নারীদের ক্ষেত্রে আগে নারী শব্দটা নিয়ে আসা হয়, নারী প্রার্থী। পুরুষদের ক্ষেত্রে কিন্তু পুরুষ প্রার্থীটা নিয়ে আসা হয় না। এই ক্ষেত্রে একটু বৈষম্য দেখা যায়। যে সামাজিক ও পারিবারিক দৃষ্টিভঙ্গি, অর্থনৈতিক প্রতিবন্ধকতা সহ নানা কারণে রাজনীতিতে নারীদের অংশগ্রহণ কম বলে মনে করছেন রাজনীতি বিজ্ঞান বিভাগের এই শিক্ষক। নারীর প্রতি সহিংসতা রোধ, রাজনৈতিক দলগুলোতে নারীদের প্রতিনিধিত্ব বাড়ানো ও নারীদের নিরাপত্তা বৃদ্ধি করতে পারলে জাতীয় নির্বাচনে নারীদের অংশগ্রহণ বাড়তে পারে বলে জানান তিনি। প্রত্যেকটা রাজনৈতিক দল লিখিত আকারে আছে যে 33% প্রতিনিধিত্ব তাদের নিশ্চিত আছে, নারী প্রতিনিধিত্ব, কিন্তু বাস্তবে এটার কোনো প্রয়োগ নেই। এটা শুধু লিখিতই আছে। নারীদের যে হ্যারাসমেন্ট, অনলাইন বুলিং, এই ক্ষেত্রে যেন শুধু নারী বলে তাকে যেন ওই হ্যারাসমেন্টের শিকার না হতে হয়, এটার ক্ষেত্রে মিডিয়া যাতে ইতিবাচকভাবে নারীকে উপস্থাপন করতে পারে। জাতীয় নির্বাচনে নারীদের জন্য সংরক্ষিত 50টি আসনের কর্মপরিধি বাড়ানো গেলে জাতীয়ভাবে নারীদের প্রতিনিধিত্ব বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মাহফুজ শুভ্র, ৭১, চট্টগ্রাম। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন, ফ্রিডম মানে স্বাধীনতা। এবারে পরবর্তী প্রসঙ্গ। দেশের রেকর্ড উচ্চতায় উঠেছে খেলাপি ঋণের হার। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী সেপ্টেম্বরের শেষে যা দাঁড়িয়েছে ৬,৪৪,০০০ কোটি টাকা, যা মোট বিতরণের প্রায় ৩৬%। বিশ্লেষকরা বলছেন আওয়ামী আমলের অনিয়ম, লুটপাটের চিত্র পরিষ্কার হচ্ছে ধীরে ধীরে, যা নিয়ন্ত্রণ খুব একটা সহজ হবে না। আব্দুল জাহের আনাসের রিপোর্ট। দেশের ব্যাংক খাতের সবচেয়ে বড় দুশ্চিন্তা এখন খেলাপি ঋণ। গেল ১.৫ দশকে আওয়ামী আমলে এই হার কমিয়ে দেখানো হলেও অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর তা বাড়তে থাকে হু হু করে। বাংলাদেশ ব্যাংকের হিসাবে সেপ্টেম্বর শেষে যা দাঁড়িয়েছে ৬,৪৪,৫১৫ কোটি টাকা। এই অঙ্ক মোট বিতরণ করা ঋণের প্রায় ৩৬%। কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে গেল জুনে এর পরিমাণ ছিল ৬,০৮,০০০ কোটির কিছু বেশি। সে হিসাবে মাত্র ৩ মাসেই বাড়ল ৩৬,০০০ কোটি। আমরা যেহেতু একেবারে নতুন ঋণ শ্রেণীকরণ নীতিমালা নিয়েছি, যেটা ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিস, এটার কারণেও বেড়েছে এবং এটা কার্যকর হয়েছে এফেক্টিভলি ১ এপ্রিল ২০২৫ থেকে। যার ফলে এই ১ এপ্রিল ২০২৫-এর যে রিফ্লেকশনটা এসছে আসলে ৩০ জুন ২০২৫ এবং সেপ্টেম্বর ২০২৫, এগুলোর মধ্যে সাবসিকুয়েন্টলি আসতে থাকবে।
নতুন নীতিমালাটা যেহেতু আগের নীতিমালার চেয়ে স্ট্রিক্টার হয়েছে, স্বাভাবিকভাবে যে ঋণগুলো আগের নীতিমালায় অশ্রেণীকৃত ছিল তারা বর্তমান নীতিমালায় শ্রেণীকৃত হয়ে গেছে। তথ্য অনুযায়ী এ সময় পর্যন্ত বিতরণ করা মোট ঋণ 18,04,000 কোটি। তবে এর আগে একীভূত হতে যাওয়া প্রতিষ্ঠানগুলোর 1.5 লাখ কোটি টাকার খেলাপি ঋণ হিসাবের বাইরে রাখার আলোচনা হলেও সেই পথে হাঁটেনি কেন্দ্রীয় ব্যাংক। যদিও ওই 5 প্রতিষ্ঠানের বাইরে এখনও মন্দ ঋণের বিচারে এগিয়ে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলো। লং টার্মে যারা এই শুধুমাত্র এই নীতি সহায়তার উপর ভিত্তি করে এবং বারবার করে ব্যাংকের ঋণের উপর নির্ভরশীল করে ব্যবসার কথা চিন্তা করবেন, তাদের ব্যবসা আসলে টেকসই হবে না, এটা নিশ্চিত বলা যায়। ব্যবসায়ী কি যদি ক্যাপিটাল মার্কেটের দিকে না ঝুঁকে ফান্ড রেজিং এর জন্য, এটা ব্যাংকিং সেক্টরকে বিপদে ফেলছে, তাদের নিজেদের ব্যবসাকেও বিপদে ফেলছে। এর আগে দায়িত্ব নিয়েই খেলাপি ঋণ 6 লাখ কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার আভাস দিয়েছিলেন গভর্নর আহসান এস মনসুর। আব্দুল জাহের আনাস, 71, ঢাকা।